পার্থক্যমও কি? ধরেন আমেরিকা এবং ইসরায়েল ইরানের ইসলামী বিপ্লব পরবর্তী কাল থেকেই কিন্তু ইরানের পিছনে লেগে আছে। তারা ট্রাম্প তো জেসিপিও থেকে বেরিয়ে গিয়ে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অবলম্বন করেছে। তারপরও ইরানকে কিন্তু দমানো যাচ্ছিল না। ইরান সামরিক ক্ষেত্রে আপনি বলবেন নিশ্চয়ই অনেক ক্ষেত্রেই এমন পর্যায়ে অগ্রসর হয়েছে যে বিশ্বের মানে সবচেয়ে উন্নত সামরিক দিক থেকে উন্নত দেশগুলোর একটিতে পরিণত হয়ে গেছে। এটা তাদের সহ্য হচ্ছিল না। তারা কি চাচ্ছিল আসলে কোনো একটা অজুহাত দিয়ে ইরানকে একটু ধ্বংস করে দিতে? হ্যাঁ, এটা তো অবশ্যই তারা আসলে সব সময় চেয়েছে ইরানকে পিছনে রাখার জন্য, অর্থাৎ ইরান যাতে এগোতে না পারে। বিজ্ঞান বলেন, প্রযুক্তি বলেন, অর্থনৈতিক ক্ষেত্র বলেন, কোনো ক্ষেত্রেই যাতে ইরান এগোতে না পারে সেই চেষ্টা বিপ্লবের পর থেকেই হয়েছে। কিন্তু আসলে তারা পারেনি। নানান উপায়ে নিষেধাজ্ঞা দিয়ে, নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে, হামলা নানান সময় বিভিন্ন বিজ্ঞানীকে হত্যা করার মাধ্যমে, অনেক বড় বড় রাজনীতিবিদকে হত্যা করার মাধ্যমে নানান উপায়ে ইরানকে সবসময় পেছনে রাখার, পশ্চাৎপদ রাখার চেষ্টা হয়েছে। কিন্তু ইরান সেই প্রতিবন্ধকতা ভেদ করে সবসময় নিজস্ব উপায়ে এগিয়ে গেছে। এটা এখন এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে ইরান সারা বিশ্বে একটা আলোড়ন সৃষ্টিকারী শক্তি। সেটা আপনি বলেন রাজনৈতিক বলেন, ধর্মীয় দিক বলেন বা সামরিক বলেন, সব দিক দিয়েই কিন্তু সারা বিশ্বে একটি উল্লেখযোগ্য শক্তি হয়ে দাঁড়িয়েছে, যেটা আর তাদের সহ্য হচ্ছে না। বিশেষ করে ট্রাম্প আসার পর, ট্রাম্প যেহেতু অনেক বেশি উগ্র, সে ইসরায়েলের এই উগ্র যে নীতির দীর্ঘদিনের সেটাতে যুক্ত হয়ে ইরানকে আঘাতের মাধ্যমে পিছিয়ে দিতে চেয়েছে। আপনি যেটা বললেন যে হ্যাঁ, ইরান মানে যাতে এগোতে না পারে, এটা অবশ্যই লক্ষ্য। আর আরো কয়েকটি লক্ষ্য ছিল ইরানে হামলার। একটি ছিল যে ইরানের যে ইসলামিক শাসন ব্যবস্থা, এটা মানে নিশ্চিহ্ন করে দেওয়া। অর্থাৎ তারা ভেবেছিল পরিবর্তন নিয়ে আসা, এই যে রাজনৈতিক যে ইসলামিক ব্যবস্থা, যেটা ইসলাম ভিত্তিক শাসন ব্যবস্থা, এটাতে পরিবর্তন এনে একটি সেকুলার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে তারা চেয়েছে দীর্ঘদিন ধরে। তারা প্রথম থেকেই ভাবছে যে এই ব্যবস্থাটাই তাদের জন্য বড় সমস্যা, কারণ ইসলাম যেহেতু কারো কাছে অন্যায় এর কাছে নতি স্বীকারকে মেনে নেয় না, এটা ইসলামের নির্দেশ। তারা দেখেছে যে এই সরকারকে, এই ব্যবস্থা থাকলে তারা কখনোই ইরানকে নতি স্বীকারে বাধ্য করতে পারবে না এবং আমেরিকার চাপের কাছেও নতি স্বীকার করবে না। এ কারণে তারা প্রথমেই এই ব্যবস্থাকে টার্গেট করে নানা ধরনের অপপ্রচার, নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে এই প্রায় 50 বছর ধরে। কিন্তু যখন দেখলো যে না, এটাকে এইভাবে থামানো যাচ্ছে না, জনগণকে উস্কে দেওয়ার চেষ্টা হয়েছে বারবার। আপনি প্রতি বছরই দেখবেন যে নানা ধরনের ষড়যন্ত্র করে তারাই বিভিন্ন ঘটনা সাজিয়ে এই সরকারকে চাপে ফেলার চেষ্টা করেছে। কিন্তু এরপরও যখন এই সরকারের অগ্রগতি থামে না, তখন তারা শেষ পর্যন্ত এই বোকামিপূর্ণ একটা কাজ করে বসলো, যেটা আমরা এর আগেও বলেছি যে ইরানের সাথে যুদ্ধে ইসরায়েলের যাওয়া কোনোভাবেই সম্ভব না, টিকতে পারবে না। এমনকি আমেরিকার জন্য খুবই কঠিন হবে। এটা বারবারই কিন্তু ইরানও বলেছে, আমরাও নানা বিশ্লেষণে বলেছি। কারণ ইরান ভূখণ্ডগত দিক থেকেও একটি বিশাল দেশ, যেটা ইসরায়েলের এখন যে ভূখণ্ড তারা দখল করে রেখেছে তার চেয়ে 75 গুণ বড়। অর্থাৎ এরকম একটা ওদের তুলনায় মহা বিশাল ভূখণ্ডের অধিকারী রাষ্ট্রের সাথে পেরে ওঠা খুবই কঠিন। যেটা আমরা দেখেছি তাদের এই ছোট্ট ভূখণ্ডে ইরান যেভাবে আঘাত ছিল, মনে হচ্ছিল যেন আর কয়েকদিন অব্যাহত থাকলে তারা শেষ হয়ে যেত, মানে ধ্বংসই হয়ে যেত। তো এসব নানা কারণে শেষ পর্যন্ত যুদ্ধ থেমে গেল, তারা যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয়েছে
এবং তারা ইরানের উন্নয়ন প্রক্রিয়াকে আমার মনে হয় না যে থামিয়ে দিতে থামিয়ে চেয়েছিল, যে সেটা খুব পারবে। একটা প্রভাব পড়েছে বলে মনে হয় না। এরই মধ্যে আমরা আমরা তো ইরানে থাকছি, দেখছি ইরানের কিন্তু সামাজিক ব্যবস্থা বলেন, অর্থনৈতিক সমস্যার যদি কথা বলি, কোনো ধরনের পরিবর্তন আগে যেরকম যুদ্ধের আগে ছিল সেভাবে বাজার সদাই সেভাবেই তো মানুষ যেটা করছে। আসলে জানার ছিল আর কি, যে আইএইএ তত্ত্বাবধানেই